হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এবং আমরা ডাব্লিউবিপি কেপির এক্সামের জন্য একটা জেনারেল সায়েন্সের 30 ডেজের একটা সিরিজ শুরু করেছিলাম এবং সেখানে টোটাল 1500 কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, এমসিকিউ প্যাটার্নই প্র্যাকটিস করব এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ডেটাও ডিসকাস করব। তো আজকে ডে নাম্বার 3, অলরেডি দুটো ক্লাস চ্যানেলে আপলোড আছে, পিডিএফ টেলিগ্রামে আপলোড করা আছে। এই ক্লাসের পিডিএফও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো গত সপ্তাহে মানে আগের সানডেতে এক্সাম ছিল ডাব্লিউবিপি এসআই এর। যারা যারা এক্সাম দিয়েছো, কেমন এক্সাম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং আজকে যে 50টা কোয়েশ্চেন আছে, 50টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার পর কে কতগুলো স্কোর করতে পারছো সেটা জানিও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি অচিরাচরিত শক্তির উৎস হলো। একটি অচিরাচরিত শক্তি বা নন কনভেনশনাল এনার্জি সোর্স কি? পেট্রোল, কেরোসিন, বায়ু নাকি কয়লা? এখানে সঠিক উত্তর হচ্ছে বায়ু। খুব ইজি কোয়েশ্চেন। নন কনভেনশনাল এনার্জি সোর্সেস বা অচিরাচরিত শক্তি কাদেরকে বলছে? যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেসও বলা হয় এটাকে, ঠিক আছে? রিনিউয়েবল এনার্জি সোর্সেসও বলা হয়। যেটা রিনিউ করা যাবে, মানে যেটা প্রকৃতিতে রয়েছে উপস্থিত এবং যেটা ফুরিয়ে যাবে না। যেমন হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, জিওথার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি, এগুলো সবই হচ্ছে নন কনভেনশনাল এনার্জি সোর্স। সৌরশক্তি বা সোলার এনার্জি নিয়ে রিসেন্টলি অনেক প্রজেক্ট লঞ্চ করা হচ্ছে এবং প্রজেক্টগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পার্সপেক্টিভ থেকে। যেমন রাজস্থানে বিকানিতে তোমার 435 মেগাওয়াটের একটা প্রজেক্ট হয়েছে। তারপর হচ্ছে রাজস্থানের যে বদলা সোলার পার্ক, সেখানেও 2245 মেগাওয়াটের। বিকানিতে 435 মেগাওয়াটের। এবং যে বদলা সোলার পার্ক আছে সেখানে 2245 মেগাওয়াটের সোলার প্রজেক্ট লঞ্চ করা হয়েছে এবং এই দুটোই হচ্ছে রাজস্থানে। এই যে 2225 মেগাওয়াট, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট সোলার প্ল্যান্ট, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড, রাজস্থান। আচ্ছা, বায়ু শক্তি, এটা তামিলনাড়ুর মুপান্ডলে দেখতে পাওয়া যাবে। তামিলনাড়ুর মুপান্ডল। ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি, জিওথার্মাল এনার্জি, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে পুগা ভ্যালিতে, ঠিক আছে, পুগা ভ্যালি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? ভর ও উষ্ণতা, ভর ও চাপ, চাপ ও উষ্ণতা নাকি কোনোটিই নাই? চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে চাপ এবং ভর। চাপ এবং ভর, কারণ চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ ভরের কোনো গ্যাসের টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় বা ডিক্রিজ করা হয়, তাহলে তার ভলিউম 1/2 একের 273 ভাগ থেকে ডিক্রিজ করবে বা ইনক্রিজ করবে। এটা চার্লসের সূত্রের থেকে কিছু গ্রাফ পাই আমরা। একটা হচ্ছে টেম্পারেচার ভার্সেস ভলিউমের গ্রাফ, যেখানে এখানে টেম্পারেচার যখন আমরা ইনক্রিজ করছি, টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউমও ইনক্রিজ করবে এবং সেই যে ইনক্রিজ করবে সেটা কত না, তার যে ইনিশিয়াল ভলিউম ছিল সেটার 1/2 ভাগ ইনক্রিজ করবে। এখানে প্রেশার এবং নাম্বার অফ মোলস, ভর মানে এখানে যদি নাম্বার অফ মোলও দেওয়া থাকতো সেটাও কিন্তু রাইট অ্যান্সার হতো। ভরের জায়গায় যদি মোল দেওয়া থাকতো, ঠিক আছে, কত মোল গ্যাস রয়েছে সেটাও কনস্ট্যান্ট থাকতো। এবং P1, P2, P3 যে আইসো বার গুলো রয়েছে, সেই আইসো বার গুলো যদি এরকম হয় তাহলে P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3। ওকে, আর আমরা বয়েলের সূত্র থেকে কি পাই? বয়েলের সূত্র থেকে পাই যে প্রেশার এবং ভলিউমের একটা রিলেশন পাই, যেখানে টেম্পারেচার এবং মোল বা ভর কনস্ট্যান্ট থাকে। এসটিপিতে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, সেখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার সংখ্যা। অ্যাভোগাড্রোস সংখ্যা কোনটা? 6.023, এটা 33 হয়ে গেছে। 6.023 ইন্টু 10⁻23, দুটোই ভুল আছে, সব 2 গুলো 3 হয়ে গেছে।
6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে 1 মোল অফ গ্যাস। যে কোনো গ্যাস 1 মোল যদি তার গ্যাস হয়, সেটা হচ্ছে তার মধ্যে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউল, গ্যাস মলিকিউল প্রেজেন্ট থাকবে, যেটাকে আমরা Na দ্বারা ডিনোট করি। নেক্সট কোয়েশ্চেন, আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? আদর্শ অন্তরক, অন্তরক মানে হচ্ছে ইংলিশে যেটাকে আমরা বলি ইনসুলেটর। তো একটা আদর্শ ইনসুলেটর যদি হয়, তাহলে তার মধ্যে দিয়ে তাপ কি পরিবহন হতে পারবে? পারবে না। তাহলে তার পরিবাহিতার মান কত হবে? 0। পরিবাহিতা মানে কতটা কন্ডাক্ট সে করতে পারছে, কন্ডাক্টিভিটি, কতটা হিট সে কন্ডাক্ট করতে পারছে, সেটা হচ্ছে তার পরিবাহিতা। যদি একটা আদর্শ পরিবাহী হয়, তাহলে তার ক্ষেত্রে তাপ পরিবহন ক্ষমতা হবে অসীম। ঠিক আছে। পরিবাহী কাকে বলছি? যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজে চলাচল করতে পারে, তড়িৎ অথবা এখানে তাপ হতে পারে, যেটা আমরা তাপের ক্ষেত্রে বলছি এখানে। যেমন এক্সাম্পল হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, যে কোনো মেটাল। অন্তরক মানে যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তাপও চলাচল করতে পারে না, রাবার, কাঁচ, প্লাস্টিক। কিন্তু প্লাস্টিকের মধ্যে দিয়ে তাপ চলাচল করতে পারে, এটা ইলেকট্রিকের ক্ষেত্রে বলেছে। ঠিক আছে, এগুলো সবই তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী এবং অর্ধপরিবাহীর কথা বলেছে। অর্ধপরিবাহী হচ্ছে যেটা হচ্ছে পরিবাহিতা যা সাধারণ উষ্ণতায় পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি থাকে, কিন্তু তাপমাত্রা যদি ইনক্রিজ করা হয় তাহলে তার পরিবাহিতা বাড়তে থাকে, যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। এগুলোকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর বলে থাকি, যেখানে সিলিকন এবং জার্মেনিয়াম তার মধ্যে ডোপিং করানো হয় এবং তাদের পরিবাহিতা ইনক্রিজ করানো যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে? কোন আপাতন কোণের জন্য সব থেকে মিনিমাল ডিফ্লেকশন আমরা দেখতে পাবো? সব থেকে মিনিমাল ডিফ্লেকশন দেখতে পাবো যদি কোণের মান 0 ডিগ্রি হয়। যদি আপাতন কোণ 0 ডিগ্রি হয়, তাহলে চ্যুতি সব থেকে কম হবে। এখানে প্রিজমের ক্ষেত্রে যে ডি, এই যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, এর ক্ষেত্রে যে ডেফিনেশনটা আছে বা যে ফর্মুলাটা আছে, সেটা একটুখানি খেয়াল রাখবে। I1 + I2 - A, এই এটা হচ্ছে প্রিজমের অ্যাঙ্গেল অফ প্রিজম। এটা হচ্ছে প্রিজমের কোণ। এটা থেকে অনেক সময় কোয়েশ্চেন দেয়, বিশেষ করে আরআরবি গ্রুপ ডির জন্য যারা পড়ছো, তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবে। এই ডেল্টা ইকুয়ালস টু, এই পার্টটা দরকার নেই, এই পার্টটা ছেড়ে দাও, এই পার্টটা কমিট করে দাও, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে যে ডেল্টা ইকুয়ালস টু I1 + I2 - A। এখানে I1 মানে হচ্ছে এই যে আপাতন কোণটা, ইনসিডেন্ট রে, এবং I2 মানে হচ্ছে আলটিমেটলি যে পার্টটা দিয়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে I2। তাহলে I1 + I2 - A, A মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা থেকে বার করতে পারবো আমরা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, ডেল্টার ভ্যালু। এটা থেকে অঙ্ক দেয় কিন্তু আরআরবি গ্রুপ ডিতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি দূর করতে কোন চশমা ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল দর্পণ নাকি অবতল দর্পণ? প্রথমত তো দর্পণ হবে না, কারণ লেন্স ব্যবহার করা হয়। দর্পণ আর লেন্সের মধ্যে পার্থক্য জানো তো? লেন্স মানে হচ্ছে যার মধ্যে দিয়ে আলোক রশ্মিটা পাস করবে, এটা হচ্ছে একটা লেন্স, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এবং এর মধ্যে যদি আলোক রশ্মি পড়ে, তাহলে সেই আলোক রশ্মিটা এই লেন্সের মধ্যে দিয়ে পাস করবে, লেন্সের মধ্যে দিয়ে পাস করবে। কিন্তু দর্পণ হচ্ছে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, যার একদিকটা ঘষা, যেখানে আলোক রশ্মি আসলে সেটা রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো রিফ্র্যাকশন বা প্রতিসরণ, আর এখানে আমরা দেখতে পাবো রিফ্লেকশন বা প্রতিফলন। ঠিক আছে, লেন্সও যেমন উত্তল অবতল হতে পারে, এটা উত্তল লেন্স, এটা অবতল লেন্স, আর এটা হচ্ছে অবতল দর্পণ। আর যদি দর্পণটা এইরকম হয়, তাহলে হচ্ছে সেটা উত্তল দর্পণ। উত্তল লেন্স আর অবতল দর্পণ সিমিলার টাইপের ইমেজ ফরমেশন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, উত্তল লেন্স আর অবতল দর্পণে সিমিলার টাইপের ইমেজ ফরমেশন বা যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তার যে ক্যারেক্টারিস্টিক গুলো সিমিলার হয়। মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, দর্পণে মার্ক করা হয়ে গেছে, অবতল লেন্স। ঠিক আছে,
আচ্ছা, এখানে আমি ইনটা মুছে দিয়েছি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে মায়োপিয়া। নর্মাল যে মায়োপিয়া হচ্ছে, সেখানে নর্মাল যে চোখ রয়েছে তার থেকে যখন আমরা অবতল লেন্স ইউজ করছি, তখন এই মায়োপিয়াতে কি হচ্ছে, মানে যেখানে প্রতিবিম্ব গঠন হওয়ার কথা তার আগেই প্রতিবিম্ব গঠিত হয়ে যাচ্ছে, তার আগেই কোথাও একটা প্রতিবিম্ব গঠিত হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে আমরা একটা অবতল লেন্স ইউজ করছি এবং অবতল লেন্স ইউজ করে সেটাকে পারফেক্ট জায়গাতে প্লেস করা হচ্ছে। হাইপারমেট্রোপিয়া বা হাইপারপিয়া বা এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এক্ষেত্রে কি হচ্ছে, যেখানে প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা তার থেকে দূরে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তার জন্য তাকে কাছে নিয়ে আসতে হচ্ছে, তার জন্য এখানে ইউজ করা হচ্ছে উত্তল লেন্স। এখানে ইউজ করা হচ্ছে উত্তল লেন্স। ওকে, মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার, ওহম ইন্টু মিটার স্কোয়ার নাকি মিটার। রোধাঙ্কর মানে ইংলিশ টার্ম হচ্ছে রেজিস্টিভিটি। অনেকে ইংলিশ টার্মগুলোর সাথে ফেমিলিয়ার থাকবে, তাই আমি লিখে দিচ্ছি যাতে উত্তর করতে সুবিধা হয়। রেজিস্টিভিটি, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম ইন্টু মিটার। রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম ইন্টু মিটার। এখানে আরো দুটো টার্ম, একটা তো রোধের একক তো তোমরা সবাই জানো। রোধ হচ্ছে যে বাধা সৃষ্টি করছে যেই পার্টটা একটা কন্ডাক্টরের মধ্যে, যেই প্রপার্টির জন্য সেখানে বাধা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রোধ, এবং সেটার ইউনিট হচ্ছে ওহম। ঠিক আছে, সেটার ইউনিট ওহম, এইভাবে লেখা হয় ওহমটাকে। এছাড়া হচ্ছে রোধাঙ্ক পড়ে নিলাম। আর একটা হচ্ছে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। এই পরিবাহিতার ইউনিট কি? পরিবাহিতার ইউনিট হচ্ছে মো, MHO। রোধটাকে উল্টে দেওয়া হয়। পরিবাহিতা মানে হচ্ছে 1/R। ঠিক আছে, পরিবাহিতা হচ্ছে 1/R। মো এর ইউনিট বা এই ইউনিটটাকে আর একটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে সিমেন্স। সিমেন্স। ওকে, আর রোধাঙ্ককে ডিনোট করা হয় রো দিয়ে, রো দিয়ে ডিনোট করা হয়। এবং খেয়াল রাখবে, এই যে রোধাঙ্ক, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থের ওপর নির্ভর করে না। তাহলে এটা কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র যে উপাদান রয়েছে সেই উপাদানের উপর নির্ভর করে, মানে যে তারটা বা পরিবাহীটা যেই মেটেরিয়ালটা দিয়ে তৈরি সেই উপাদানের উপর নির্ভর করে। এটার ডেরিভেশন আমি চাইলে করাতে পারি, অসুবিধা কিছু নেই, সিম্পল। একটা হচ্ছে আর, যেটা এই আরটা বৃদ্ধি পাবে যদি এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। ঠিক আছে, মানে যদি আমার ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে রেজিস্টিভিটি কমে যাবে। এই দুটোকে যখন কম্বাইন করা হয় তখন আর ইকুয়ালস টু রো ইন্টু L/A লেখা হয়। এবার এই L/A এই পার্টটা তো ডিপেন্ড করছে যে তার দৈর্ঘ্য কত প্রস্থ কত, কিন্তু এই যে রো, এই রোটাই হচ্ছে রোধাঙ্ক বা যেটাকে আমরা বলছি রেজিস্টিভিটি, এবং এটা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে, এই দৈর্ঘ্য এবং প্রস্থের উপর কিন্তু ডিপেন্ড করে না। কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? ইলেকট্রন, পজিট্রন, বিটা কণা নাকি গামা রশ্মি? তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত তারাই হবে যাদের কোনো ইলেকট্রিক্যাল পার্ট রয়েছে, মানে যাদের মধ্যে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ রয়েছে, তারাই তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। তো এখানে ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ রয়েছে। পজিট্রন কি? পজিট্রন হচ্ছে, মানে এখানে পজিট্রন একটা কণা যেটা অ্যান্টি ইলেকট্রন কণা। ঠিক আছে, পজিট্রনের পজিটিভ চার্জ থাকে। আর বিটা কণা, বিটা কণার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে বিটা কণা ইজ নাথিং, বিটা কণা হচ্ছে পজিট্রন কণারই স্রোত। ঠিক আছে, তো গামা কণা এটা হচ্ছে একটা নিস্তড়িত কণা। গামা কণা হচ্ছে একটা নিস্তড়িত কণা এবং এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রে, এবং যেটা ভ্যাকিউমের মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে, এবং এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। এবং আলফা, বিটা আর গামার মধ্যে সব থেকে বেশি ভেদন ক্ষমতা কার বেশি? গামার কিন্তু সব থেকে বেশি ভেদন ক্ষমতা বেশি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম নাকি সোডিয়াম? এখানে রয়েছে পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম এবং সোডিয়াম।
প্রত্যেকটাই হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, এবং গ্রুপ 1 এলিমেন্টের ওপর থেকে নিচে নামলে কি পাই আমরা? হাইড্রোজেন পাই, এখানে লিথিয়াম পাই, তারপর সোডিয়াম পাই, তারপর পটাশিয়াম পাই, তারপর রুবেডিয়াম পাই, তারপর সিজিয়াম পাই, তারপর ফ্রান্সিয়াম পাই। দরকার নেই আমার এতটা, আমার এইখান পর্যন্ত হলেই হয়ে যাবে। এবং ওপর থেকে যখন নিচে নামা হয় তখন পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ ইনক্রিজ করে। তাহলে এখানে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হবে সর্বাধিক। এই যে ট্রেন্ডটা রয়েছে, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে যদি বাঁদিক থেকে ডান দিকে যায়, আর ইনক্রিজ করছে যদি ওপর থেকে নিচে নামি। ঠিক আছে, এই ছবিটা ভালো করে দেখো, বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লুরাইড নাকি ক্যালসিয়াম অক্সাইড? কোনটার মধ্যে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড রয়েছে? কোভ্যালেন্ট বন্ড কার মধ্যে রয়েছে? হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে রয়েছে। ক্লোরাইডের কিরকম বন্ড তৈরি হয় সেটা আমরা দেখবো। তার আগে একটু কোভ্যালেন্ট বন্ড এবং আয়নিক বন্ড কিভাবে তৈরি হচ্ছে সেটা একটুখানি, আমি জাস্ট একটা ছোট্ট দুটো জিআইএফ অ্যাড করেছি, একটুখানি দেখো, তারপর এক্সপ্লেন করছি। আচ্ছা, এখানে কি হলো? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ফ্লুরিনের কাছে গেল, এবং ফ্লুরিনের কাছে যেতে ফ্লুরিন মাইনাস চার্জ হয়ে গেল, সোডিয়াম প্লাস চার্জ হয়ে গেল। এবং এই যে মাইনাস চার্জ আর প্লাস চার্জ হচ্ছে, এই যে চার্জ সেপারেশনের ফলে নিজেদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য এরা একে অপরের সাথে থাকছে, এবং দিস ইজ দ্য আয়নিক বন্ড। আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন। এরপর কোভ্যালেন্ট বন্ড কিভাবে তৈরি হচ্ছে? এখানে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হলো? দুটো হাইড্রোজেন অ্যাটম পাশাপাশি ছিল বা দূরে ছিল, তারা একে অপরের কাছে আসলো, এবং এই দুটো ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করছে, এবং শেয়ার করার ফলে তারা বন্ড তৈরি করছে। তো এইভাবেই কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে শেয়ারিং অফ বন্ড হিসেবে। হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রেও তাই হয়। ক্লোরিনের শেষে আছে 7টা ইলেকট্রন, হাইড্রোজেনের শেষে আছে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, শেষ প্রথম যাই হোক। তো এই যে 7টা আর একটা, এই দুটো মিলে হচ্ছে 8টা, এবং এখানে কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু আয়নিক বন্ড তৈরি হচ্ছে। আচ্ছা, কোভ্যালেন্ট মলিকিউল মানে কোভ্যালেন্ট বন্ড দ্বারা তৈরি যে মলিকিউল এবং আয়নিক বন্ধন দ্বারা তৈরিতে যে মৌলগুলো তৈরি হচ্ছে, তাদের মধ্যে কিছু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর থাকে। যেমন হচ্ছে আয়নীয় যৌগগুলো ক্রিস্টালাইন স্ট্রাকচারের হয়, এবং সাধারণত তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় কোভ্যালেন্ট মলিকিউলের থেকে। আয়নীয় বন্ধন কোভ্যালেন্ট বন্ধনের থেকে আরো বেশি স্ট্রং বন্ধন হয়, কারণ এখানে শেয়ার করছে। ঠিক আছে, যতক্ষণ এদের মধ্যে বোঝাপড়া আছে ততক্ষণ এরা শেয়ার করবে, কিন্তু এখানে একজনকে দিয়ে দিয়েছে এবং এর মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, যেটা কিন্তু এই কোভ্যালেন্ট ফোর্সের থেকে অনেক বেশি জোরালো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোডে কি ব্যবহার করা হবে? লোহার চামচের উপর যদি নিকেলের প্রলেপ দিতে হয় তাহলে নিকেলই ব্যবহার করতে হবে অ্যানোডে, এবং ক্যাথোডে লোহার চামচ ব্যবহার করতে হবে, এবং লোহার চামচের উপর নিকেল যে অ্যানোডটা রয়েছে সেই অ্যানোড থেকে নিকেল গুলো ক্যাথোডের দিকে মুভ করবে এবং লোহার চামচের উপর প্রলেপ পড়বে। নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা হয় নেসলার বিকারকের সাহায্যে কোয়েশ্চেন নাম্বার 13। নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা হয় অ্যামোনিয়া গ্যাস, NH3 গ্যাস। নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পারদ 2 আয়োডাইড, মানে HgI3 হয়ে গেছে কেন? HgI2 হবে, সব 2 গুলো 3 হয়ে গেছে কেন আমি বুঝতে পারছি না। HgI2 এর ক্ষারীয় দ্রবণ হচ্ছে নেসলার বিকারক। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, এটাও তো 13 ছিল, ডাবল হয়ে গেছে। গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতু লাগে? গ্যালভানাইজেশন হচ্ছে যে মরিচা রোধ করতে যে প্রলেপ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্যালভানাইজেশন, এবং গ্যালভানাইজেশনের কাজে লাগে হচ্ছে দস্তা বা জিঙ্ক, Zn ইউজ করা হয় গ্যালভানাইজেশনে। অ্যালডিহাইড জাতীয় যৌগের কার্যকরী মূলক কোনটি? অ্যালডিহাইড জাতীয় ফাংশনাল গ্রুপ। আমরা আগের দিন একটা ক্লাসে পড়ছিলাম না ফাংশনাল গ্রুপ সম্পর্কে। ফাংশনাল গ্রুপ হচ্ছে ইজ লাইক দ্য সিইও অফ দ্য কোম্পানি, যার আইডিওলজিতে গোটা কোম্পানিটা চলবে, বা আমরা বলতে পারি কোনো একটা ডিক্টেটর বা কিছু, যেটা ডিকটেট করে দিচ্ছে যে ওই মলিকুলটা কিভাবে রিয়াক্ট করবে, তার প্রপার্টি কিরকম হবে, সে কার মধ্যে ডিজলভ হবে না ডিজলভ হবে না, কোন কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে না করবে না, কোন ফিজিক্যাল মেথড দিয়ে সেটাকে প্রিপেয়ার করা যাবে। অল দিস থিং আর ড্রিভেন বাই দ্য functional group, and the functional group in case of aldehyde molecule বা aldehyde যৌগের ক্ষেত্রে functional group কোনটা? না CHO হচ্ছে aldehyde গ্রুপের ক্ষেত্রে functional group। তো এখানে
COOH এটা হচ্ছে কার্বক্সিলিক জাতীয় যৌগ, এটা হচ্ছে অ্যামোনিয়ার পার্ট অ্যাকচুয়ালি। এখানে আর কোনো, সব টু গুলো না 3 হয়ে গেছে, আমি কেন বুঝতে পারছি না। এটা তো অ্যামোনিয়া, NH3 ইজ অ্যামোনিয়া, নাথিং বাট অ্যামোনিয়া, বাট NH2 যদি হতো তাহলে এখানে এটা হতো অ্যামিন গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। এছাড়া আর কি কি C+O গ্রুপ পাই আমরা, যেটা হচ্ছে কিটোন গ্রুপ। ও গ্রুপ পাই যেটা এস্টার গ্রুপ। OH হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তারপর হচ্ছে এক্স মানে হচ্ছে এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন থাকতে পারে, যেটা হচ্ছে হ্যালাইড গ্রুপ। ওকে, এটা হচ্ছে অ্যালকোহল। এটা হচ্ছে ইথার। এটা হচ্ছে কিটোন বা কিটো গ্রুপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। সূর্য শিশির নামক পতঙ্গভূত উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কোন ধরনের চলন? মানে যে সমস্ত পতঙ্গভূত উদ্ভিদ রয়েছে তারা প্রোটিনের সংস্পর্শে আসতেই পতঙ্গগুলোকে চেপে ধরছে, সেটা কি ধরনের চলন? থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক না ফটোন্যাস্টিক? এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন, ঠিক আছে, সিসমোন্যাস্টিক। কারণ ওই যে সেন্সেশনটা পাচ্ছে সেই সেন্সেশনের জন্য চলন দেখা যাচ্ছে। থার্মোন্যাস্টিক মানে হচ্ছে তাপের প্রভাবে যদি হয়, টিউলিপ গ্যাসে দেখা যায়, টিউলিপ গ্যাসে থার্মোন্যাস্টিক চলন দেখা যায় টিউলিপ গাছে। ফটোন্যাস্টিক মানে হচ্ছে লাইট, সূর্যমুখী গাছে দেখা যায়। কেমোন্যাস্টিক মানে হচ্ছে যেদিকে, ন্যাস্টিক মানে হচ্ছে ব্যক্তি চলন, কোন কেমিক্যালস এর দিকে মুভ করছে, সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন, ঠিক আছে। উদ্ভিদের চলনকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। ট্রপিক হচ্ছে হাইড্রোট্রপিক, জিওট্রপিক, থার্মোট্রপিক, ফটোট্রপিক, এগুলো হচ্ছে সব ট্রপিক চলন। আর ন্যাস্টিক হচ্ছে, ট্যাকটিক হচ্ছে আবিষ্ট চলন এবং ন্যাস্টিক হচ্ছে ব্যক্তি চলন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। নিচের বাক্যগুলি পড়ো এবং যেটা সঠিক নয় সেটা শনাক্ত করো। STH এর কম ক্ষরণের ফলে বামনত্ব হয়। STH মানে হচ্ছে সোমাটোট্রফিন হরমোন, যেটা আরেক নাম হচ্ছে গ্রোথ হরমোন। অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ দেখা যায়। থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়। কোনটা হচ্ছে ভুল আছে এখানে? ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে এখানে অপশন সি। এখানে বলেছে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, তাই কি হয়? ডায়াবেটিস মেলিটাস হয়, ডায়াবেটিস ইনসিপিটাস কিসের প্রভাবে হয়? ADH এর প্রভাবে হয়। বাকি সবগুলো ঠিক আছে। তারারন্ধ্র সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি কি? এই ছবিটা পরে আসার কথা, বাট আগে চলে আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। কোনটা? এই যে পিউপিল বা তারারন্ধ্র রয়েছে সেটাকে সংকোচন প্রসারণে হেল্প করে। কোনটা করে না? এই যে আইরিস রয়েছে, রেটিনা নয়, আইরিস হবে, রেটিনা নয়। যারা লিখছো খাতায় ঠিক করে লিখবে, আইরিস হবে। রেটিনা তো এই পার্টটা যেখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা হচ্ছে রেটিনা। কর্নিয়া কোনটা? কর্নিয়া হচ্ছে সামনের পার্টটা, এই যে সামনে লেন্সের সামনে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কর্নিয়া। আর আইরিস হচ্ছে যেটা পিউপিল, মানে যে তারারন্ধ্রটা রয়েছে সেটার নাম হচ্ছে পিউপিল, এবং সেটার কন্ট্রোল করে যে সে তারারন্ধ্রটা বেশি খোলা হবে না কম খোলা হবে, সেটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এখানটাতে আর একটা জিনিস দেখাচ্ছে, এই যে সিলিয়ারি বডি রয়েছে, এই সিলিয়ারি বডি লেন্সটাকে ধরে থাকে, ঠিক আছে, সিলিয়ারি বডি অ্যান্ড মাসল লেন্সটাকে ধরে থাকে এবং লেন্সটা অ্যাডজাস্ট করতে হেল্প করে এই সিলিয়ারি বডি। কনজাংটিভা হচ্ছে এই মেমব্রেনটা, এই মেমব্রেনে যখন ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায় এবং সেখানে প্রদাহ সৃষ্টি হয় সেটাকে বলা হয় কনজাংটিভাইটিস। স্ক্লেরা হচ্ছে যে হোয়াইট পার্টটা। রেটিনা হচ্ছে যেখানে রড কোষ এবং কোন কোষ থাকে এবং যেখানে প্রতিবিম্ব গঠিত হয়। এটা হচ্ছে অপটিক নার্ভ, এই যেখানে অপটিক নার্ভগুলো যুক্ত রয়েছে এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট, এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। রেটিনাল ব্লাড ভেসেল, যে ব্লাড ভেসেলগুলো দেখতে পাই, এই বড় গহ্বরটা হচ্ছে ভিট্রাস বডি, আর এখানেও একটা ছোট গহ্বর রয়েছে, দুটো আমরা ভিট্রাস বডি দেখতে পাচ্ছি। এখানে ডিটেলস একটুখানি দেওয়া আছে, কোন পার্টে কি হয় এই ডিটেলসটা দেখে নিও। স্ক্লেরা হচ্ছে শ্বেতমণ্ডল বা স্ক্লেরা, যেটা বাইরের সাদা অংশ এবং এখানে চোখের আকৃতি বজায় রাখে এবং ভিতরে সূক্ষ্ম অংশগুলিকে রক্ষা করে। কর্নিয়া কি করে? এটা স্বচ্ছ অংশ যেখানে আলো প্রবেশের সময় কর্নিয়াতেই প্রতিসৃত হয়।
কোরোয়েড হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ অঞ্চল, যেখানে মেলানিন রঞ্জক থাকার জন্য কালো হয়, এবং এখানে এর কাজ হলো রেটিনাকে পুষ্টি যোগানো এবং কোষের অভ্যন্তরের আলোর প্রতিফলন রোধ করা। চোখের মধ্যে যাতে লাইটটা চারিদিকে ডিফ্লেক্ট না হয়ে যায়, অনেকগুলো প্রতিবিম্ব গঠিত না হয়, তার জন্য সেটার জন্য কাজ করে হচ্ছে কোরয়েড। রেটিনা যেটা হচ্ছে আলোক সংবেদী স্তর, মানে লাইট সেন্সিং মেমব্রেন, যেখানের মধ্যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, উল্টো এবং ছোট গঠিত হয়, কিন্তু সেটাকে আমরা যখন অপটিক নার্ভ দিয়ে দেখি তখন সেটাকে আমাদের নার্ভ সোজা হিসেবেই আমাদেরকে বোঝায়। গঠিত কিন্তু উল্টোই হয়। রড সেল এবং কোন সেল, রড সেল হচ্ছে কম আলোতে দেখতে সুবিধা হয়, এবং কোন সেল হচ্ছে উজ্জ্বল আলোতে বিভিন্ন রং চিনতে হেল্প করে। আইরিস যেটা রঙিন অংশ, তার রন্ধ্রকে ছোট বড় করে। পিউপিল হচ্ছে যেটা তারার রন্ধ্র, সেটা লেন্স হচ্ছে দ্বি উত্তলাকার লেন্স থাকে এবং এটা আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে। অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার, দুটো হিউমার স্ফেয়ার রয়েছে, এবং অপটিক নার্ভ যেটা মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন জোড়াটি সঠিক নির্বাচন করুন। সঠিক কোনটা? বায়ু পরাগী পলাশ, জল পরাগী আম, পতঙ্গ পরাগী সূর্যমুখী, নাকি পক্ষী পরাগী গম? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি। সূর্যমুখীতে প্রচুর নেকটার থাকে, তার জন্য সেখানে পতঙ্গরা আসে, তাই পতঙ্গদের মাধ্যমে পরাগ সংযোগ ঘটে। পলাশ কিন্তু বায়ু পরাগী না, পলাশের যে পলেন গুলো থাকে সেগুলো অনেক ঠিক এবং ভারী হয়, যার জন্য বায়ু দিয়ে, হ্যাঁ কিছুটা বায়ু দিয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু পতঙ্গ পরাগী, ঠিক আছে, এটাও কিন্তু পতঙ্গ পরাগী। আমের ক্ষেত্রেও সেম, জল পরাগী নয়, বায়ু দিয়ে যেতে পারে। আমের যে মুকুলগুলো হয় সেটা বায়ু, জলের সাথে তো কোনো সম্পর্ক নেই। আর গম টোটালি বায়ু পরাগী। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হতে দেখা যায় সেটা কোন দশা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, নাকি টেলোফেজ? সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হয়ে যায় মানে যেখানে ভাগ হয়ে যাচ্ছে এবং দুটো মেরুর দিকে গমন করছে, সেটা কোথায়? অ্যানাফেজ দশা দেখা যায়, যেখানে অ্যানাফেজীয় চলন দেখা যায়। এখানে প্রোফেজে কি ঘটে? প্রোফেজে যেটা ঘটে সেটা হচ্ছে নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। যে নিউক্লিয়ার জালকগুলো এরকম পেঁচিয়ে 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 থাকে, সেই পেঁচানো অংশগুলো আস্তে আস্তে আরো ঠিক হতে থাকে, আরো মোটা হতে থাকে, এবং এখানে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে এবং নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, এবং ভেতর থেকে ক্রোমোজোম গুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মেটাফেজে কি হয়? বেম তন্তু গঠন হয়, এবং বেমের বিষুব অঞ্চলে এখানে যে সেন্ট্রোজোম দুটো রয়েছে, আমি খুব শর্টে বলছি, একদম যে ঘটনাটা ঘটে যেটা পরীক্ষায় আসবে সেইটুকু বলছি, ইন ডিটেলস বুঝতে গেলে তো অনেক কথা বলতে হবে। এখানে কি হচ্ছে? মেটাফেজে কি হচ্ছে? মেটাফেজে মাঝামাঝি যে বিষুব অঞ্চলটা রয়েছে সেখানে ক্রোমোজোম গুলো সজ্জিত হয়, ঠিক আছে। আর অ্যানাফেজে কি হয়? এই যে সজ্জিত হলে এবার এখান থেকে স্প্লিট করে যায়, স্প্লিট করে গিয়ে দুই দিকে চলতে থাকে, যেটাকে আমরা অ্যানাফেজীয় চলন বলি। এবং টেলোফেজে গিয়ে দুই মেরুতে পৌঁছে যায় এবং আস্তে আস্তে আবার নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় পর্দা তৈরি হতে থাকে, এবং তারপরে টেলোফেজের পরে আমরা দেখতে পাই সাইটোকাইনেসিস, যেখানে এখানে সেল প্লেট তৈরি হয়, এবং সেল প্লেট তৈরি হয় যেটা উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে ভাঁজ হয়ে যায়। ভাঁজ হয়ে যাওয়ার পরে দুটো আলাদা আলাদা সেল হয়ে যায়। জননাঙ্গ এবং জননগ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? কোন দশায় ঘটে? অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়স সন্ধিকালে ঘটে। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া হলো এক প্রকার সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়। থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত রোগ, নাকি থ্যালাসেমিয়া রোগের রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়? থ্যালাসেমিয়া হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে আরবিসি তৈরি হচ্ছে না, ঠিক আছে, আরবিসি তৈরি হচ্ছে না মানে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, আরবিসি তৈরি হচ্ছে না বলা ভুল, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। এবং হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না কেন? না হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য যে জিনটা বা যে ক্রোমোজোমটা দায়ী, সেই ক্রোমোজোমের জেনেটিক্যালি কিছু ডিফেক্ট আছে, যার জন্য হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। তাহলে এখানে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না আর অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়, এই দুটো অপশন তো এমনিতেই আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো পড়ে রইলো, উত্তরটা মার্ক হয়ে গেছে, এটা পড়ে রইলে কি না, এটা সেক্স ক্রোমোজোম বাহিত না অটোজোম বাহিত? এটা অটোজোম বাহিত একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া হতে পারে, বিটা থ্যালাসেমিয়া হতে পারে, মেজর হতে পারে, মাইনর হতে পারে। মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এবং এই থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে আরো একটা জিনিস খুব কমনলি দেখা যায়, সেটা হচ্ছে স্প্লিন বেড়ে যায়। স্প্লিন মেগালি দেখা যায়। স্প্লিন মানে হচ্ছে বাংলাতে কি বলে, প্লিহা। প্লিহা যে পার্টটা, স্প্লিনটা কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে, এবং এদের ডাইজেশন, আয়রন ডাইজেস্ট করতেও অসুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়া একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে যদি একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন করা হয়, তাহলে F1 জনিতে প্রাপ্ত সংকর মটর গাছের শতাংশ কত হবে? কোয়েশ্চেনটা দেখে কেউ ঘাবড়ে যাবে না।
আমি সলভ করে দিচ্ছি, মানে একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে করতে পারবে। বিশুদ্ধ লম্বা মানে হচ্ছে ক্যাপিটাল টি দুটোই প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। লম্বা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, বিশুদ্ধ বেটে মানে হচ্ছে স্মল টি। তো এখান থেকে একটা টাইপের গ্যামেট আসবে টি, এখান থেকে একটা টাইপের গ্যামেট আসবে স্মল টি। তাহলে যে F1 জেনারেশন সেখানে সবাই হবে সংকর লম্বা। এই কোয়েশ্চেনটা তোমাদের WBP কেপির থেকেও RRB গ্রুপ ডি দের জন্য বেশি ইম্পর্টেন্ট, ওখানে দিলে ভালো হতো ওই ক্লাসটাতে। তো শঙ্কর লম্বা, তো 100% লম্বা মোটর গাছ দেখতে পাবো F1 জেনারেশনে। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে কোনটি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে XY 44A XY। কোয়াসার্ভেটের প্রবক্তা কে? কোয়াসার্ভেটের প্রবক্তা হচ্ছে ওপারিন হচ্ছে কোয়াসার্ভেটের প্রবক্তা। কোয়াসার্ভেট কি? কোয়াসার্ভেট হচ্ছে মাইক্রোবায়োন্টের সাথে যখন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে সেটা কোয়াসার্ভেট তৈরি করছে, যেটাকে প্রিমিটিভ স্টেজ অফ লাইফ বলা হয়। এই টাইপের মডেল যেখানে লিপিড আর প্রোটিন তৈরি করছে এবং ডাবল লেয়ার মেমব্রেন রয়েছে। এটা হচ্ছে প্রোটোবায়ন্ট মডেল, আর এটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল। মাইক্রোস্ফিয়ারে প্রোটিন তৈরি রয়েছে এবং এখানে মেমব্রেন রয়েছে এবং প্রোটিন, তারপরে আমরা যে প্রোটোবায়ন্ট মডেল দেখতে পাই সেখানে লিপিড তৈরি হচ্ছে এবং লিপিডের ক্ষেত্রে হাইড্রোফিলিক হেড রয়েছে এবং হাইড্রোফিলিক দুটোতেই হাইড্রোফিলিক লিখেছে। হাইড্রোফিলিক হেড এবং হাইড্রোফোবিক টেল আছে, ভেতর দিকে যেটা আছে সেটা হাইড্রোফোবিক। নিচের কোনটি সঠিক জোড়া নয় তা নির্বাচন করুন। নিচের কোনটি সঠিক জোড়া নয়? আলু, বুলবিল, পত্রমুকুল, পাথরকুচি, অফসেট, কচুরিপানা, আলু, শীতকন্দ। দেখো, হয় এটা হবে উত্তর, নয় এটা হবে, এই দুটো তো হবে না, ঠিক আছে। কারণ পাথরকুচি আছে, পত্রমূল দেখতে পাওয়া যায়, কচুরিপানাতে অফসেট দেখতে পাওয়া যায়। আলু হচ্ছে স্ফীতকন্দ বা মৃৎগতকাণ্ড, অ্যান্সার মার্কই করা নেই। আলু, বুলবিলটা হবে না। বুলবিল কি জিনিস? বুলবিল হচ্ছে রসুন, তারপর অর্কিড যেটা দেখা যায় এইরকম টাইপের, এটা হচ্ছে বুলবিল। আর অফসেট হচ্ছে যে একটা ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জননের ক্ষেত্রে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, একটা কচুরিপানা তার রুট থেকে বেরিয়ে গেছে, আবার টেনে গিয়ে আবার একটা হয়েছে, সেটা হচ্ছে অফসেট, যেগুলো আমরা দেখতে পাই কচুরিপানা, তারপর ছোট পানা এদের ক্ষেত্রে। আর এটা হচ্ছে পাথরকুচি গাছের যে পত্রজ মুকুল। বারবার 25 উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? উটের লোহিত রক্তকণিকা স্তন্যপায়ী লোহিত রক্তকণিকাদের মধ্যে নিউক্লিয়াস বিহীন, তাহলে নিউক্লিয়াস যুক্ত দুটো বাদ চলে গেল। এবার ডিম্বাকার না গোলাকার? উটের যে রক্তকণিকা রয়েছে সেটা হচ্ছে গোলাকার এবং নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে, রাউন্ড শেপের হয় কিছুটা। নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়ার ভূমিকা পালন করে। কি ভূমিকা পালন করে? সিউডোমোনাস হচ্ছে একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন সাইকেলকে আমরা ডিভাইড করতে পারি কয়েকটা পার্টে, এটা হচ্ছে টোটাল নাইট্রোজেন সাইকেল। এটা বড্ড কমপ্লেক্স দেখতে লাগছে, আমরা একটু ছোট করে নিই বিষয়টাকে। এখানে 4টে পার্ট হয়, একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে যে নেচারে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনটাকে ফিক্স করতে হবে, সেই নাইট্রোজেনটাকে যে ব্যাকটেরিয়া রয়েছে সয়েলে সেই ব্যাকটেরিয়া গুলো ফিক্স করতে পারে। যে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে সেগুলো নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। ফিক্স করতে পারে মানে কি? আত্তীকরণ করতে পারে, নইলে কোনো প্রাণী বা উদ্ভিদ কেউ কিন্তু নাইট্রোজেনকে আমরা গ্রহণ করতে পারি না। সেটা যখন ফিক্স করছে তাহলে সেটা হলো নাইট্রোজেন ফিক্সেশন। জীবজ এবং শিল্পজাত, আর কিভাবে হতে পারে? শিল্পজাত তো চলো বিভিন্ন সার বা প্রোটিন তৈরি করছে, হোয়াট এভার ইট ইজ। এবং প্রাকৃতিক হচ্ছে যেটা আমরা লাইটনিং দেখতে পাচ্ছি, সেখানে নাইট্রোজেনটা স্প্লিট হয়ে যাচ্ছে বজ্রবিদ্যুৎ হওয়ার সময়, সেটা একটা বিষয়। অ্যামোনিফিকেশন কি? অ্যামোনিফিকেশন হচ্ছে মাটিতে উপস্থিত যে সমস্ত জীবাণু বা ছত্রাক রয়েছে তার মৃত জীবদেহ থেকে প্রোটিন অংশকে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে, এটাকেই বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। এবং অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলাস মার্কয়েডিস, ব্যাসিলাস র্যামিসিস, এগুলো। নাইট্রিফিকেশন কি? নাইট্রিফিকেশন হচ্ছে এই যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেল এবং এই অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট এবং পরে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত করাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন, যেটা করছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার এই সমস্ত মানে ব্যাকটেরিয়ার দ্বারা। আর একটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এবার
মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ থেকে ভেঙে নাইট্রোজেনকে আবার মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। কেমন? এক্সাম্পল কি? সিউডোমোনাস, তারপর হচ্ছে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকাস, এই সমস্ত ব্যাকটেরিয়ার মাধ্যমে। ক্রায়ো সংরক্ষণের নমুনা বস্তুকে কোন উষ্ণতায় সংরক্ষণ করা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন করা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনে ক্রায়ো প্রিজার্ভেশন করা হয়। এবং ক্রায়ো প্রিজার্ভেশনে কি প্রিজার্ভ করা হয়? সিড প্রিজার্ভ করা হয়, স্পার্ম প্রিজার্ভ করা হয়, তারপর বিভিন্ন তোমার যে এমব্রায়ো মানে সবসময় হিউম্যান এমব্রায়ো ভেবো না, অন্য কিছুর এমব্রায়ো হতে পারে, অ্যানিমাল বা প্ল্যান্টস, সেগুলোর এমব্রায়ো প্রিজার্ভ করা হয়, সেটা হচ্ছে লিকুইড নাইট্রোজেনে ক্রায়ো প্রিজার্ভেশন করা হয়। ক্রায়ো ওয়ার্ডটা হচ্ছে এক্সট্রিমলি কোল্ড এর সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? এক্সট্রিমলি কোল্ড যখন আমরা বোঝাতে চাইছি সেটাকে আমরা বলছি ক্রায়ো ওয়ার্ডটা দিয়ে ডিনোট করা হয়। সেরকম ভাবে পাইরো ওয়ার্ডটা দিয়ে এক্সট্রিমলি হট টেম্পারেচারকে ডিনোট করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, র্যাফলেশিয়া অনেকগুলি প্রজাতির দেখা মেলে কোন হটস্পটে? র্যাফলেশিয়া মানে কোন হটস্পটের একটা কি স্টোন স্পিসিস, সেটা হচ্ছে ইন্দো বার্মা যে হটস্পট রয়েছে, সেই ইন্দো বার্মা হটস্পটে র্যাফলেশিয়া দেখা যায়। এই যে বড় ফুলটা যেটা হচ্ছে র্যাফলেশিয়া, এবং সেটা ইন্দো বার্মা হটস্পট রয়েছে সেখানে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, আবার 28 দেখেছো কত কোয়েশ্চেন রিপিট হয়েছে, খালি আমি ভাবছি। একটি 0K এর সমান, কোনটি 0K এর সমান? 0 কেলভিনের সমান। 0 কেলভিনের সমান কি? 0 কেলভিনের সমান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 270 ডিগ্রি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে কনভার্ট করো, দেখো এখানে যে C/5 ইকুয়ালস টু F - 9/32, এখান থেকে করলে -459 ডিগ্রি এফই আসবে। এটা সলভ করলেই বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। TSH, GTH, ADH নাকি ACTH? আচ্ছা, এখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন নাকি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, কোনটা বৈসাদৃশ্য? এখানে অপশন সি উত্তর হবে, কারণ এই যে তিনটে রয়েছে, এই তিনটে প্রথমত দুটো দিক থেকে, একটা হচ্ছে এই তিনটে অগ্র পিটুইটারি থেকে নির্গত হচ্ছে, এটা পশ্চাৎ পিটুইটারি থেকে, অথবা এই তিনটে হচ্ছে ট্রপিক হরমোন কিন্তু এটা ট্রপিক হরমোন নয়। আগের দিন আমরা ট্রপিক হরমোন, লোকাল হরমোন পড়েছি। নেক্সট কোয়েশ্চেন 30, বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটির একক কি? ভেপার ডেন্সিটি কাকে বলি সেটা জানলেই তোমরা উত্তর করতে পারবে। ভেপার ডেন্সিটি হচ্ছে একটা ইউনিটলেস এবং মাত্রাহীন রাশি, এর কোনো ইউনিট নেই, কারণ ভেপার ডেন্সিটি হচ্ছে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় একটি গ্যাসের ঘনত্ব, সেটাকে যখন আমরা সম আয়তন হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ডিভাইড করি তখন আমরা ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব পাই। যেহেতু এটা দুটো সিমিলার রাশির অনুপাতকে প্রকাশ করছে, তাই এটার কোনো ইউনিট হয় না, যেরকম ভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ইউনিট হয় না সেরকম। নেক্সট কোয়েশ্চেন 31, কোনটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়? জ্যামিতিক ধর্ম নয়, বা এটাকে তোমরা বলতে পারো কণা ধর্ম নয়। প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি ব্যতিচার? ব্যতিচার কিন্তু আলোক রশ্মির যে তরঙ্গ ধর্ম রয়েছে, আলোক রশ্মির তো ডুয়েল নেচার রয়েছে, দ্বৈত সত্তা রয়েছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। সেরকম আলোক রশ্মির এই যে পার্টগুলো সেটা কণা ধর্মকে প্রদর্শন করে, কিন্তু ব্যতিচার এটা হচ্ছে তরঙ্গ ধর্মকে ডিনোট করে। ব্যতিচার ধর্ম হচ্ছে দুটি সুসংগত উৎস থেকে আসা আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো স্থানে আলোর তীব্রতা বৃদ্ধি পায়, কোনো স্থানে কম পায়, সেক্ষেত্রে একটা উজ্জ্বল এবং অন্ধকার পটির সৃষ্টি হয়, ইন্টারফিয়ারেন্স রিংস এর সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি ব্যতিচার। ব্যতিচার হতে পারে কনস্ট্রাকটিভ, হতে পারে ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে যেখানে আলোর তীব্রতা বেড়ে যাচ্ছে বা সর্বোচ্চ হচ্ছে উজ্জ্বল পট্টি দেখা যাচ্ছে সেটাকে কনস্ট্রাকটিভ বলছি, যেখানে হ্রাস পেয়ে যাচ্ছে, যেখানে তীব্রতা সর্বনিম্ন হচ্ছে সেটাকে আমরা অন্ধকার পট্টি বলছি। এই যে স্লিট ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানটাতে কনস্ট্রাকটিভ হচ্ছে, আর এই পার্টটা যেখানে কম দেখতে পাচ্ছি সেখানটাতে ডিস্ট্রাকটিভ হচ্ছে, যে ডপলার এফেক্ট দেখতে পাওয়া যায় সেটা। ইয়ংয়ের দ্বিচির প্রক্রিয়া বা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেখানে থমাস ইয়ং সর্বপ্রথম এই ধর্মটি পরীক্ষামূলকভাবে দেখান এবং তিনি সুসংগত উৎস থেকে আসা আলোকরশ্মিকে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে চালনা করেন এবং এই যে ফ্রিংস গুলো তিনি দেখতে পান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? সাদা আলোর বর্ণালীতে আমরা কি দেখতে পাই? বেনীয় আসহ কলা বা ভিপজিওর দেখতে পাই, তো একদিকে থাকে ভায়োলেট আর একদিকে থাকে রেড, তাহলে লাল এবং বেগুনি সঠিক উত্তর।
পরিবাহীর রোধের অনন্যককে কি বলা হয়? একটু আগেই পড়েছি, রোধের অনন্যককে কি বলা হয়? পরিবাহিতা বলা হয়, যার ইউনিট হচ্ছে মো বা সিমেন্স। ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? ক্ষার ধাতু কোথায় আছে? গ্রুপ 1 এ আছে, গ্রুপ 1 এ আছে ক্ষার ধাতু। আর গ্রুপ 1 এ থাকলে লাস্ট সেলে কতগুলো থাকবে? একটা থাকবে, অপশন বি। বাকি কিছু দেখতেই হবে না। লাস্টে 3টে আছে মানে লাস্ট সেলে 3টে ইলেকট্রন আছে মানে কোন গ্রুপে? গ্রুপ 13 এ থাকতে পারে অথবা ডি ব্লক এলিমেন্ট হতে পারে। লাস্টে 7টা আছে মানে গ্রুপ 17। আর লাস্টে 8টা আছে, 8টা মানে গ্রুপ 18। নেক্সট কোয়েশ্চেন, কোন স্থায়ী যৌগের কার্বনের কোন স্থায়ী নেক্সট কোয়েশ্চেন, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কার্বনের সমযোজ্যতা, স্থায়ী যৌগ, স্থায়ী যৌগতে কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। কার্বনের নরমাল ভ্যালেন্সি হচ্ছে 4। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনটা? অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন নাকি সবগুলি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যারা গলিত বা দ্রবীভূত অবস্থাতে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। যেমন NaCl, HCl এগুলো সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পড়ে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে এখানে সবগুলোই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন যে সমস্ত সাধারণত যে জৈব যৌগগুলো আছে সেগুলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 38, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি? প্লাজমা, কঠিন, তরল নাকি গ্যাস? তাপীয় প্রসারণ বেশি হচ্ছে গ্যাসের। গ্যাসকে তাপ দিলে গ্যাসের এমনি কোনো ভলিউম নেই, সে এদিকে ওদিকে ছুটে ছুটে বেড়ায়, মানে কোনো অ্যাট্রাকশন ফোর্সই কাজ করে না মলিকিউল গুলোর মধ্যে। তারপর যদি তাকে হিট এনার্জি দিয়ে দেওয়া হয় সে তো আরো দৌড়াবে। কোয়েশ্চেন নাম্বার 39, তড়িৎ প্রবাহ মাত্রার একক কোনটা? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটা? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। এটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। হেমাটাইট, ম্যাগনেটাইট এগুলো সমস্ত আয়রনের আকরিক। 42, পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ কোনটা? ইউরিয়া। এটা আমরা আগের দিন ছিল কোয়েশ্চেনটা, কে আবিষ্কার করেছিলেন সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। অনেকে হেবার লিখেছেন, হেবার কিন্তু না, হেবার তো প্রসেস হচ্ছে অ্যামোনিয়া তৈরি করার প্রসেস হচ্ছে হেবার, এবং অ্যামোনিয়াম সায়ানাইড থেকেই তো ইউরিয়া তৈরি হয়েছিল। নারকেলের তরল অংশে কোন হরমোন পাওয়া যায়? তরল মানে যেটা নারকেলের জল, সেই নারকেলের জলে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে, এবং নারকেলের জলে বা ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যার জন্য হার্ট পেশেন্টকে কখনো বেশি ডাবের জল খাওয়াতে নেই। 44, নিচের সম্পর্কযুক্ত কোনটি শব্দজোড়া 44 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে এবং সেখানে প্রথম শব্দজোড়াটি দেখে বুঝতে হবে, দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। প্রাণীকোষ, খাঁজ গঠন, উদ্ভিদ কোষ। প্রাণীকোষের সাথে খাঁজ গঠনের কি সম্পর্ক? প্রাণীকোষ খাঁজ গঠনের মাধ্যমে কোষ বিভাজনের যে সাইটোকাইনেসিস প্রসেস আছে সেটা কমপ্লিট করছে, তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা সেল প্লেট গঠন করে। যে মাইক্রো ফাইবার্স আছে বা মাইক্রোটিবিউলস আছে, সেই মাইক্রোটিবিউল সেল প্লেট গঠন করতে সাহায্য করে, এবং প্রাণী কোষের যে ফড়ো এরকম ভাবে ঢুকে যায় ভেতর দিকে আস্তে আস্তে, এবং সেটা আস্তে আস্তে এখানটা দুটো আলাদা সেল হয়ে যায়। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেট গঠিত হয়, কারণ সেল প্লেটের দুটো দিকে কি হয়, সেলুলোজ এবং হেমিসেলুলোজ সঞ্চিত হতে থাকে এবং কোষ প্রাচীর গঠন করে, তারপর সেটা আলাদা ডিভাইড হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 45, দ্বিসংকর জনন প্রক্রিয়ায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাতে কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? এই কোয়েশ্চেনটা বেশ হার্ড কোয়েশ্চেন, আরআরবির জন্য ইম্পর্টেন্ট, এখানে ঢুকে গেছে, ডাব্লিউবিপি কেপিতে না দেওয়াই আমার উচিত ছিল। দ্বিসংকর জনন প্রক্রিয়ার যে ফিনোটাইপ অনুপাত সেটা হচ্ছে 9:3:3:1। এবার এই 9:3:3:1 এর মধ্যে এটা ফিনোটাইপ মানে হচ্ছে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা, তো সর্বাধিক ফিনোটাইপ হচ্ছে হলুদ এবং গোলাকার। এই হলুদ এবং গোলাকার এইটাতে কত ধরনের জিনোটাইপ রয়েছে? জিনোটাইপ যে সম্পর্ক সেটা কি? সেটা হচ্ছে 1:2, 12, 24, 12, 12, 1। এইভাবেই আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, ঠিক আছে? তো এখানে 2, 4, 5টা, 4, 9টা, এই যে 9টা, এই 9টাই হচ্ছে আমার হলুদ এবং গোলাকার। তাহলে এখানে কত ধরনের জিনোটাইপ রয়েছে? 1, 2, 3, 4, 4 ধরনের।
অপশন এ সঠিক উত্তর। এটা বোধহয় ভুল মার্ক করা আছে, হ্যাঁ এটা অপশন এ হবে, এটা হবে না, আমি কেটে দেবো পিডিএফ এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, অপসারী বিবর্তনের উদাহরণ। অপসারী বিবর্তন আর অভিসারী বিবর্তন এই দুটো আমি আগের দিন পড়িয়েছি। অপসারী বিবর্তনের উদাহরণ কোনটা? উদাহরণ হচ্ছে মানুষের হাত, পাখির ডানা, তিন্নি ফ্লিপার। এটা একটা জায়গা থেকে উৎপন্ন হয়েছে কিন্তু বিভিন্ন এনভায়রনমেন্টে থাকার জন্য বিভিন্ন রকম হয়ে গেছে। 47, নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত কোনটি সেই বিষয়ের অন্তর্গত নয়? আরএনএ, ডিএনএ, কোষচক্র, প্রোটিন, কোনটা নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে কোষচক্র, কারণ আরএনএ, ডিএনএ, প্রোটিন এগুলো সবই মানে লাইক সিমিলার টাইপের, যে দেহ গঠন হচ্ছে বা সেল তৈরি হচ্ছে, কিন্তু কোষচক্র আলাদা বিষয়। 48, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, যেটার পূর্ব নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, হেইলি জাতীয় উদ্যান, এবং এটার বর্তমান নাম হয়ে গেছে রামগঙ্গা জাতীয় উদ্যান, রামগঙ্গা জাতীয় উদ্যান। এবং এখানে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1973। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? এটা ইজি কোয়েশ্চেন, কোন স্তরকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। লাস্ট কোয়েশ্চেন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ওজোন স্তরের ঘনত্ব প্রকাশ করা হয় ডপসন ইউনিটে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, ডপসন ইউনিটে প্রকাশ করা হয়। তো 50 কোয়েশ্চেন হয়ে গেল। কতগুলো উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবে। পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।